গুড আফটারনুন এভরিবডি। আজকে আমরা অনেকদিন পর অনলাইন ক্লাসে এলাম। দীর্ঘদিন কিছু কাজের চাপের জন্য আমরা ক্লাস করাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো যদিও এটা কোনো এক্সকিউজ না, তবুও বলতে বাধ্য হচ্ছি। হোয়াটএভার, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা জানি বাক্য কত ধরনের। বাংলায় যদি আমরা বলি বাক্য কয় রকমের হয়। বাক্য আমরা জানি 3 রকমের হয়: সরল বাক্য, যৌগিক বাক্য বা জটিল বাক্য। সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। ইংরেজিতে এই সেন্টেন্সটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সিঙ্গল বা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। বাংলায় বলি সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তো কাকে কি বলা হয়, কেন বলা হয়, মানে এটা এগুলো ডেফিনিশন কি? প্রথম আমার কথা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য জানতে গেলে দেখতে হবে যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। যৌগিক বাক্য হচ্ছে যে বাক্যে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজের এক্সিস্টেন্সের কোনো ডিপেন্ড করে না। তাহলে যে বাক্যে 2টো প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে বলি আমরা যৌগিক বাক্য। 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে যৌগিক বাক্য। যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে বলি আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। নেক্সট আসছি হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে আমরা বলি যৌগিক বাক্য, জটিল বাক্য। একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে তাকে আমরা বলি জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। এবার প্রশ্ন হবে আমাদের মধ্যে যে স্যার আপনি প্রিন্সিপাল ক্লজের কথা বললেন বা সাবঅর্ডিনেট ক্লজের কথা বললেন বা ডিপেন্ডেন্ট ক্লজের কথা বললেন, তো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড or dependent clause? Principal clause and subordinate clause or dependent clause. তো এটা বলতে গেলে আমাদের আসতে হবে, শিখতে হবে ক্লজ কাকে বলে। তো ক্লজ কাকে বলে এই পার্টটা আমরা এর পরের ক্লাসে করাচ্ছি। এর পরের ক্লাসে মানে ক্লাসটা কন্টিনিউ হচ্ছে, ডোন্ট মাইন্ড। মানে এটা একটা স্টেপ গেল সেন্টেন্সকে 3টে ভাগে ভাগ করা যায়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবেই, একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে 2টো প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও। আশা করি বলে দিলাম। এবার চলে আসছে ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং এ ফাইনাইট ভার্ব। ক্লজ ইজ এ part of a sentence having a finite verb. ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ যার মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ততগুলো ক্লজ থাকে। এবার প্রশ্ন আসবে, স্যার ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব আমরা আগের ক্লাসে পড়িয়েছি, যে ভার্ব একা, যে ভার্বটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন I go to school, I play cricket, I have advised him to go there.
তাহলে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। কোনগুলো? অ্যাডভাইসড, গো, প্লে, স্লিপ, এইগুলো। আবার যদি বলি গোয়িং টু স্কুল, আই স এ বেগার। গোয়িং টু স্কুল, আই স এ বেগার, এখানে দুটো ভার্ব আছে, একটা গোয়িং, একটা স। তো এখানে সটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন? তার কারণ গোয়িং টু স্কুল এইটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না, মানে স্কুল যেতে যেতে। আই স এ বেগার, এটা সিঙ্গল একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের পার্ট, যার মধ্যে আই স এ বেগার এই ভাবটা, মনের ভাবটা প্রকাশ করছে। আমি এটা ভিতরকে দেখেছিলাম। সো ইট ইজ ফাইনাইট আর গোয়িং টু স্কুল নন ফাইনাইট ভার্ব। তো যে সেন্টেন্স আমরা এসেছিলাম ক্লজে, ক্লজ কাকে বলে? যে সেন্টেন্স, ক্লজ হলো একটা বাক্যের অংশ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে এবং একটা সাবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সাবজেক্ট নেই, আমাকে এক গ্লাস জল দেওয়া হোক বা জল দাও। তো এখানে সাবজেক্ট নেই, সুতরাং এটা একটা সাবজেক্টহীন ফাইনাইট ভার্ব সমেত একটা বাক্য বা একটা ক্লজ। তাহলে ক্লজ হলো বাক্যের একটা অংশ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। ক্লজকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা ভাগ আছে, সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। জেনারেলি সেটা ইউজ খুব কম হয়। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজকে আমরা প্রথমে বললাম দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে দুটো মেন ভাগ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আবার ক্লজকে অনেক বুকসে বা অনেক বইয়ে বা অনেক জায়গায় তিনটে ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা যখন ডেফিনিশন বলবো তখনই বুঝতে পারবেন এগুলোর ইম্পর্টেন্সটা কোথায় আছে। তো ক্লজ হলো বাক্যের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে। এই ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ একা স্বয়ংসম্পূর্ণভাবে, উইদাউট হেল্প অফ এনি আদার ক্লজেস, অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া বাক্যে ব্যবহৃত হতে পারে এবং মনের ভাব প্রকাশ করে। যেমন আই গো টু স্কুল ইজ এ ক্লজ, ইট ইজ প্রিন্সিপাল ক্লজ। আই প্লে ক্রিকেট ইজ এ ক্লজ, ইট ইজ প্রিন্সিপাল ক্লজ। গোয়িং টু স্কুল, আই স এ বেগার, আই স এ বেগার একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। গোয়িং টু স্কুল ইজ এ ফ্রেজ। গোয়িং টু স্কুল একটা সেন্টেন্সের পার্ট, কিন্তু তার মধ্যে ফাইনাইট ভার্ব নেই যেহেতু, সেটা সুতরাং এটা ক্লজ না, এটাকে বলা হয় ফ্রেজ। আবার যদি বলি একটা সেন্টেন্সের কোনো একটা পার্ট যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু সেটা একা স্বয়ংসম্পূর্ণভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না বা মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করে না, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আই স এ বেগার হু ওয়াজ সিটিং অন দ্য পেভমেন্ট। আই স এ বেগার হু ওয়াজ সিটিং অন দ্য পেভমেন্ট, মানে আমি একটা ভিখারিকে দেখেছিলাম যার যে ফুটপাতের উপরে বসেছিল। তাহলে হু ওয়াজ সিটিং অন দ্য পেভমেন্ট, তাহলে যে পেভমেন্টে বসেছিল এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলো না, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কি? আই স এ বেগার। তাহলে আই স এ বেগার হু ওয়াজ সিটিং অন দ্য পেভমেন্ট, এটা একটা টোটাল সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা স আর একটা সিটিং। তাহলে স ভার্বটা হচ্ছে দিয়ে যে সেন্টেন্সের পার্টটা আছে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর হু ওয়াজ সিটিং অন দ্য পেভমেন্ট এই পার্টে যেটুকুনি বসে আছে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বলে দিলাম, সাবঅর্ডিনেট ক্লজ বলে দিলাম, এরপর আছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কিছুই না, খুব ইজি জিনিস। দুটো বা ততোধিক, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড, বাট, অর দিয়ে যুক্ত হয়ে একটা সেন্টেন্সের অংশ হিসেবে ট্রিট হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। মানে দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা যদি অ্যান্ড দিয়ে যুক্ত করি, করে একটা সেন্টেন্সের পার্ট হয়, সেটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। যেমন আই প্লে ক্রিকেট অ্যান্ড I play cricket and I love it very much. I play cricket and I love it very much. আমি ক্রিকেট খেলি এবং আমি এটাকে খুব ভালোবাসি। সুতরাং দুটোই প্রিন্সিপাল ক্লজ। আই লাভ ইট ভেরি মাচ এটা প্রিন্সিপাল ক্লজ,
আই প্লে ক্রিকেট, এটাও প্রিন্সিপাল ক্লজ। দুটো ক্লজকে অ্যান্ড দিয়ে যুক্ত হলো, তো এই দুটো ক্লজকে একসঙ্গে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তো ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করেছি, তাদের প্রত্যেকটা ডেফিনেশন দিয়ে দিলাম, প্রত্যেকটা ডেফিনেশনের প্রত্যেকটা পার্ট বলে দিলাম। এরপরে আমরা এর পরের দিনের ক্লাসে, এরপরে যে ক্লাসটা করব সেই ক্লাসে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজের বিভিন্ন ভাগগুলো পড়ব। প্রিন্সিপাল ক্লজকে কোনো ভাগে ভাগ করা যায় না। সাবঅর্ডিনেট ক্লজকে জেনারেলি 3টে ভাগে ভাগ করা যায়: সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ আর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই 3টে পার্ট আমরা এর পরের দিনের ক্লাসে পড়ব। কোঅর্ডিনেট ক্লজকেও কোনো ভাগে ভাগ করা যায় না। থ্যাংক ইউ, ধন্যবাদ। যত পারুন এই ভিডিওটাকে শেয়ার করুন, যত পারুন আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, যতগুলো প্রত্যেকটা জায়গাতে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট দরকার, যাতে আমরা এই ক্লাসের মাধ্যমে অনেক দুস্থ ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিতে পারি বা তাদেরকে একটু হলেও ইংরেজিটা শেখাতে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, লাইক করুন। আমাদের ফেসবুক ইংলিশ গ্রামার ফর অল গ্রুপে জয়েন করুন, আরও অনেকজনকে জয়েন করান। আর আমাদের ফেসবুক পেজে লাইক করুন, ভিউ করুন, দেখুন, ওখানে আরও অনেককে জয়েন করান। থ্যাংক ইউ ভেরি মাচ।